আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার উপরে থাকায় 15টি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 30টি গ্রাম, পানিবন্দী প্রায় 15,000 মানুষ। পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। অন্যদিকে অতি বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নোয়াখালীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে কক্সবাজারের টেকনাফ, উখিয়ায়ও। টানা বৃষ্টিতে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে বন্যার কারণে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ভাঙছে একের পর এক নদীর বেড়িবাঁধ, মুহূর্তেই পানিতে তলিয়ে যাচ্ছে পুরো এলাকা। বিপদ সীমার উপরে প্রায় সব নদীর পানি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, একের পর এক লোকালয়, হাজার হাজার বানভাসী। চলতি মৌসুমের বৃষ্টিপাতের রেকর্ড ফেনীতে। তলিয়ে গেছে ফেনী শহরের বেশিরভাগ স্থান। নিরাপদ আশ্রয়ে ছুটছেন দুর্গতরা। ফেনী থেকে আপনার পরশুরাম পর্যন্ত যে মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। আমাদের বাচ্চারা আছে, এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোন রকম না বাঁচার মতো বাঁচিয়েছি এরকম আর কি। বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। নোয়াখালীতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। অতিবৃষ্টিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ায় প্লাবিত খাগড়াছড়ি সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল। অনেক এলাকায় বিচ্ছিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগ। অতিবৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রাঙামাটিতে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নেয়ার উদ্যোগ জেলা প্রশাসনের। অব্যাহত বর্ষণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত। এতে জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বরিশাল, মোংলা, সাতক্ষীরা, চাঁদপুর সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। অনেক জেলায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে দেশের অধিকাংশ এলাকায়। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মানুষের জীবনযাপন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় সর্বোচ্চ 399 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে, আর রাজধানীতে এর পরিমাণ ছিল 77 মিলিমিটার। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বৃষ্টি ভেজা রাস্তায় মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে এক শিশু। ছোট্ট পিঠে ঝোলানো স্কুল ব্যাগ। সকাল সকাল স্কুলে যাওয়ার তারা, তাই বৃষ্টির তোয়াক্কা না করে সন্তানকে নিয়ে রাস্তা পার হয়েই উঠে পড়লেন বাসে। নিত্যদিনের জীবন যুদ্ধে মায়ের কাছে বৃষ্টি নয়, সন্তানই সব। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে সকাল শুরু ঢাকাবাসীর। পূর্বাভাস ছিল হালকা বৃষ্টির, কিন্তু শহরের রাস্তায় নেমেই বোঝা গেল ছাতাটা সঙ্গে না নিলেই ঘরে ফেরা দায়। সোমবার রাত থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে রিক্সা ভাড়া মনে করেন যেখানে 20 টাকা সেখানে 40 টাকা দিতে হবে, না উপায় নাই আমাদের। জলাবদ্ধতা তুলনামূলক কম হলেও বাড়তি ভাড়া আর যানজটে ভোগান্তি বাড়িয়েছে অনেক গুণ। রিক্সা চালকরা যেমন পেয়েছেন অতিরিক্ত ভাড়া, তেমনি বিপাকে পড়েছেন রাইড শেয়ার চালকরাও। বৃষ্টি বাদলের মধ্যে মানুষের ভাড়া উঠতে চায় না বেশি। সেরকম ভাড়া নাই। সকালে বেরোয়েছি 9টায়, মাত্র একটা টিপ মেরে বসেছিলাম এই বৃষ্টির জন্য। বৃষ্টিতে নাকাল নাগরিকদের সুসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। বলছেন এ দফায় বুধবার বিকেলের পর থেকেই কমে যাবে বৃষ্টির পরিমাণ। আজকের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। তবে যেহেতু জুলাই মাসটা হচ্ছে মাসের মধ্যে সবচেয়ে বৃষ্টিবহুল মাস, কম বেশি বৃষ্টিপাত থাকবে। তবে দেখা যাবে যে আগামী 2-3 দিন হয়তো একটু কমবে, তারপরে আবার 12-13 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। জানান সক্রিয় মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ হয়ে ভারতের দিকে সরে যাওয়ায় কমবে এ দফার বৃষ্টিপাত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।
ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর এসব সিদ্ধান্ত জানায় প্রেস উইং। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে শক্তিশালীকরণ সহ বিভিন্ন প্রস্তুতির বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা। দীর্ঘ বৈঠকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়। আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। যদি সংস্কারগুলো হয় সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় 8 লাখ সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের পৃথক তালিকা তৈরি সম্ভব কিনা তাও খতিয়ে দেখার কথা বলা হয়। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন। প্রায় 16,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা, পুলিশের বডি ক্যামেরা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নজরদারি, ডিসি, এসপি ও টিওনোদের র্যান্ডম পদ্ধতিতে বদলি এবং নতুন সদস্য নিয়োগের নির্দেশনাও দেওয়া হয়। নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিওনো এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই জন্য যদি যে জনবল নিয়োগের কথা বলা হয়েছে, যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে যেন কোনো ঘাটতি না ঘটে সেজন্য সবাইকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 18 লাখ রিটার্ন দাখিলকারীর মধ্যে 70% কোনো ট্যাক্স দেন না। একে অবিশ্বাস্য মন্তব্য করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এর পেছনে বড় দায় অডিট প্রতিবেদন কারসাজি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানার, ব্যাংকগুলো অডিট করে ঋণ খেলাপির যে তথ্য দিচ্ছে তা বাস্তবতা বিবর্জিত। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। দেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কি দায় রয়েছে অডিট প্রতিষ্ঠানগুলোর, এসব নিয়ে বিস্তারিত জানতেই অ্যাকাউন্ট ও অডিটিং সম্মেলন। দুদক চেয়ারম্যান জানান, সাবেক সরকারের আমলে দুর্নীতি ও অর্থ লোপাটের অন্যতম হাতিয়ার ছিল দুর্বল অডিট রিপোর্ট। মানসম্মত আর্থিক প্রতিবেদন ছাড়া দেশে বিনিয়োগ বাড়বে না, পুঁজিবাজারও উন্নত হবে না। সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকে দুর্নীতি করতে পেরেছে দুর্বল অডিট রিপোর্টের কারণে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অডিট দেশের মানুষ বিশ্বাসযোগ্য মনে করে না জানিয়ে গভর্নর বলেন, খেলাপি ঋণের প্রকৃত চিত্র এখনো পাওয়া যাচ্ছে না। ব্যাংকগুলোর অডিট রিপোর্ট নিয়ে সংশয় রয়েছে, তাই তাদের দেয়া তথ্যে খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে আসছে না। শুধু তাই নয়, এ খাতে কর্পোরেট সুশাসনেরও ঘাটতি রয়েছে। আমরা ব্যাংক কোম্পানি আইনটি রিভিউ করব। আর অর্থ উপদেষ্টা মনে করেন, অডিট হিসাব কারসাজির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিচ্ছেন অনেকে। 70% রিটার্ন দাখিলকারী কোনো ট্যাক্স দেন না। 18 লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছে, প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। ক্যান ইউ ইমাজিন? 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেয় না। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি? সবার নাকি 25,000 টাকার কম। এটা রিক্সাওয়ালা তো 25,000 টাকার বেশি আয় করে। রিক্সাওয়ালাকে আমি ট্যাক্সেবল হিসেবে ধরছি না। তিনি বলেন,
কেবল অডিট রিপোর্টই নয়, অডিটকারীদেরও জবাবদিহিতার মুখোমুখি করা উচিত। তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।